সকলকে টেক্সটাইল প্রসেসিংয়ে স্বাগতম জানাই। আজকে আমরা টেক্সটাইলের A to Z সম্পর্কে জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। A to Z বলতে আসলে আমরা একটা টেক্সটাইল কোম্পানিতে কোন জায়গা থেকে কিভাবে শুরু করে সেইটা থেকে শুরু করব। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাচিং, যেখানে একটা বায়ার তার কাপড় অর্ডার করেন, ব্যাচিং থেকেই শুরু হয় মূলত। এইখানে ব্যাচিং সেকশন, যেখানে বায়ার তার ব্যাচ নির্ধারণ করে, তার কাপড় নিডিং থেকে এখানে আসে, ব্যাচিং হয়। ব্যাচিংয়ের পরে এখান থেকে আলাদা হয় সে কি কাপড় দিয়ে কোন কোন ভাগে কাপড় সে ব্যবহার করবে বা কোন প্রক্রিয়ায় সে ডাইং করবে। এখানে ব্যাচিংয়েই সেটা নির্ধারণ করা হয়। এবং সেই সাথে আমরা দেখব এখানে কিছু স্যাম্পলও আছে, স্তূপ আকারে রাখা হয়। যে কোনো বায়ার তার স্যাম্পল অনুসারে এখানে স্যাম্পলিং করে এবং সেই অনুসারে এখানে রাখা হয়। এরপরে আমরা যাব ব্যাচিং যখন নির্ধারণ শেষ, এরপরে আসি আমরা ডাইং। কাপড়টা কি ধরনের কালার হবে, কি কেমিক্যাল মিক্সড থাকবে, কি ধরনের ডাইং হবে, এই হচ্ছে সেই ডাইং মেশিন। এই মেশিনগুলির মাধ্যমে কাপড়গুলি ডাইং করা হয়। এবং আরও একটি বিষয় আছে, এখানে একটা পরিমাণ আছে, এই এক একটা বক্সের মতন যেটা দেখা যাচ্ছে। এই বক্সে হয়তো কোনোটার ভিতরে 1 টন, 1300 কেজি, 1200 কেজি, 1400 কেজি এরকম করে কাপড় উঠানো হয়, ডাইং করা হয়। এবং এই ছোটো ছোটো মেশিনগুলি ছোটো ছোটো স্যাম্পল, ছোটো ছোটো অন্যান্য যে অর্ডার থাকে সেই অর্ডার অনুসারে ডাইং করা হয়। এরপর আমরা এই যে আমাদের এখানে দেখছে স্লাভস, ডাইং মেশিনের নাম স্লাভস, এখানে ডাইং করা হচ্ছে। ডাইং শেষে কাপড়গুলি আবার নির্ধারিত সময়ে ডাইং ঘোরানোর পরে নামানো হয় এবং সেখান থেকে নামানোর পরে কাপড়গুলি চলে যায় স্লিটিংয়ে। আমরা জানি যে কাপড় প্রথম অবস্থায় ডাইং কিন্তু টিউব আকৃতিতে থাকে। এটার কারণ হচ্ছে, যদি আমরা টিউব আকৃতিতে না থাকে তাহলে কাপড় যখন ঘূর্ণায়ন করে ভিতরে, মেশিনের ভিতরে, তখন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ছিঁড়েও যায়, পেঁচিয়ে যেতে পারে। সেই জন্য কাপড়গুলি টিউব আকৃতিতে থাকে এবং সেখানে ডাইং করার পর কাপড় নিয়ে যাওয়া হয় সিলেটিং করার জন্য এবং সেখানে ওপেন করা হয় কাপড়। সিলেটিং করার পরে কাপড়গুলিকে স্ট্যান্টার করতে হয়। আমরা দেখছি যে সিলেটিং এবং ডাইং করার পরে কাপড়টা নিয়ে আসা হয় সিলেটিংয়ের পিছনে। এরপর এই সিলেটিং মেশিনের মাধ্যমে যে টিউব কাপড় থাকে বা টিউব অবস্থায় থাকে, সেই টিউব অবস্থান থেকে এটাকে ওপেন করা হয়। আর এখানে নিডল মার্ক থাকে টিউব কাপড়ে, আর সেইখানে একজন অভিজ্ঞ অপারেটর থাকে যিনি নিডল মার্ক বরাবর কাপড় কাটেন। উনি একটা রোল থেকে আর একটা রোল সংযোগ করতেছেন। একটা রোল শেষ হয়ে গেছে বা এক ব্যাচ শেষ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচ যখন শুরু করবে সে অপর ব্যাচের রোল শেষের মাথার সঙ্গে আর একটি রোল সংযোগ করে আবার কাপড় কাটা শুরু করবে। এখানে এটা কিন্তু টিউব আকৃতিতে আছে, আপনারা দেখেন, টিউব মানে গোলাকৃতি, এবং নিডল মার্ক আছে। ভিতরে একটা লাইট থাকে, আলো দেয় এবং আলোটার মাধ্যমে বাইরে থেকে সেই নিডল বরাবর দেখা যায়। এবং এখানে একজন অভিজ্ঞ অপারেটর, সে ওই নিডল মার্ক বরাবর তার মেশিনের অপারেট বা মেশিনের যে ব্লেড ওইটা রেখে সে সেন্সরের মাধ্যমে কাটে এবং স্লিটিং ওপেন হয়ে গেছে। দেখেন ওইখানে ওপেন হওয়ার পরে কাপড়টি সুন্দর করে বের হয়ে যাচ্ছে এবং সামনে যে ডেলিভারি পয়েন্ট আছে, এই ডেলিভারি পয়েন্ট দিয়ে কাপড়গুলো এইভাবে ভাঁজ আকৃতিতে পড়ছে।
যাতে চালানো সহজ হয়। এখন আমরা দেখলাম যখন সিলেটিং শেষ হয়ে গেল, এবার স্ট্যান্ডার মাধ্যমে ফিনিশিং করা হবে। এটা কাপড়টি ফিনিশিং করা হচ্ছে। অর্থাৎ সিলেটিং শেষে কাপড়টা স্ট্যান্ডার মেশিনের পিছনে এইভাবে ফ্ল্যাট অবস্থায় রাখা হয়, যার কারণে রাখার পরে এখান থেকে কাপড়টি কেমিক্যাল এবং বিভিন্ন উপাদান মিক্সড করে কাপড়টি চেম্বারের মাধ্যমে শুকানো হয়। এখানে দেখছি শুকানোর পরে কাপড়টা ডেলিভারি পয়েন্টের মধ্য দিয়ে ফিনিশিং হচ্ছে। কখনো কখনো এটাকে কম্প্যাক্টিংয়ের জন্য ওয়েট করা হয়। এটা এখন কম্প্যাক্টিংয়ের জন্য ওয়েট করছে। হ্যাঁ, স্ট্যান্ডার শেষ প্রক্রিয়া পরে হচ্ছে কম্প্যাক্টিং প্রক্রিয়া। স্ট্যান্ডার শেষ করার পরে আর বাকি যে প্রসেস অবলম্বন করতে হয় সেটা কম্প্যাক্টিংয়ের মধ্য দিয়েই করতে হয়। আর কম্প্যাক্টিংই হচ্ছে টেক্সটাইল ফিনিশিংয়ের সর্বশেষ প্রসেস। এই প্রসেসের মাধ্যমেই পার্টি তার নির্ধারিত চাহিদা সম্পন্ন কাপড় এখান থেকে পেয়ে থাকেন। এখান থেকে ডায়া জিএসএম যত কন্ট্রোল করা দরকার, যত প্রয়োজন মাফিক হওয়া দরকার, এখান থেকেই নিয়ে তিনি সর্বশেষ ফিনিশিং শেষ করেন। তো এই পর্যায়ে আপনাদের প্রত্যেককে আরেকটি বারের জন্য ধন্যবাদ।